সাল 1995 আমেরিকার সরকার এক আজব সিদ্ধান্ত নেয়। তারা 14টা কানাডিয়ান নেকড়েকে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ছেড়ে দেয়। কিন্তু এরপর যা ঘটে তা কেউই কল্পনা করতে পারেনি। এই নেকড়েগুলোর কারণে বিলুপ্তের পথের প্রজাতিরা কেবল ফিরে আসেনি, বরং পুরো আমেরিকার ইকোসিস্টেমকেই তারা বদলে দিয়েছিল। একসময় যেই ভূমি শুষ্ক মরুভূমিতে রূপান্তরিত হতে চলছিল তা আবারও ফুলে ফেপে ওঠে। আর এরা এমন এক অর্থনৈতিক সাফল্য এনে দেয় যা আমেরিকার $94 বিলিয়ন সেভ হয়ে যায়। কিন্তু কিভাবে এই 14টা নেকড়ে আমেরিকার এই বিশাল ইকোসিস্টেমের ভাগ্যকে বদলে দিল, জানতে 100 বছর ইতিহাসের পেছনে যেতে হবে। 19 শতকের শুরুর দিকে আমেরিকা একটি ভয়ানক প্রাণীর অত্যাচারের দিন কাটাতে থাকে। এই ডেঞ্জারাস প্রাণীটি ছিল নেকড়ের দল। এদের আচরণ ছিল খুবই আক্রমণাত্মক, আর এরা যে কোনো মুহূর্তে দল বেঁধে মানুষের উপর হামলা করে বসত। জনগণ মনে করেছিল এদের সংখ্যা এভাবে বাড়তে থাকলে একটা সময় বাইরে বেরোনো দায় হয়ে পড়বে, তাই যত দ্রুত সম্ভব এদের হত্যা করে নির্মূল করে দিয়ে কল্যাণ হবে। সেই সময় নেকড়ের আক্রমণ এতটাই বেশি ঘটত যে এমনকি সরকারের কাছেও খবর পৌঁছে যায়। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে আসে, আমেরিকার সরকার এক আজব সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্তটি ছিল নেচারের বিরুদ্ধে গিয়ে পরিবেশকে নিয়ন্ত্রণ করা। আর এই কাজটি করার জন্য মার্কিন সরকার একটি টিম হায়ার করে, যাদের জব ছিল নেকড়েদের শ্যুট করা। সরকারের সাথে সাথে জনগণও নেকড়ে হত্যার মিশনে যোগ দেওয়া শুরু করে দেয়। যেখানে নেকড়ে দেখতে পেত তাদের শ্যুট করে দেওয়া হতো, তাদেরকে ধরার জন্য ফাঁদ পাতা হতো আর বিষ দিয়ে এদের মেরে ফেলা হতো। জনগণ এদের হত্যা করেও বেশ আনন্দ পেতে শুরু করে। প্রায় 1 দশক ধরে নেকড়ে হত্যা তাণ্ডব চালানোর পর 1926 সালে এদের লাস্ট দলটিকে ইয়েলোস্টোনে হত্যা করে দেওয়া হয়। প্রায় টানা 10 বছর ধরে নেকড়েদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর পর মানুষের জয় হয়। তাদের এই জয়কে সেলিব্রেটও করে, কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে নেচারের বিরুদ্ধে খেলার পরিণাম কতটা ভয়ানক হতে পারে। শুরুর দিকে সবকিছুই নর্মাল মনে হচ্ছিল। নেকড়ে না থাকায় আক্রমণেরও সম্ভাবনা নেই, তাই সাধারণ মানুষ নিশ্চিন্তে নির্ভয়ে যেখানে খুশি যেতে পারত। এভাবে বেশ কয়েক দশক কেটে যায়, আর ধীরে ধীরে শুরু হয় এক ভয়ানক সমস্যা। এই সমস্যাটি এতটাই ধীর গতিতে শুরু হয়েছিল যে প্রথমের দিকে কেউই তা লক্ষ্য করতে পারেনি। ঠিক অনেকটা স্লো মোশনে ট্রেনের ধ্বংসবশেষ দেখার মতো। নেকড়ে ছাড়া এলকের জনসংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। একটা সময় এদের পপুলেশন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 1990 সালে কেবলমাত্র ইয়েলোস্টোনের উত্তর অঞ্চলেই প্রায় 19,000 এলকের দল ছিল। এই এলকের দলগুলি ঘাস কাটার যন্ত্রের মতো ছোট ছোট ঘাস থেকে শুরু করে সমস্ত গাছের লতা পাতাকে সাবার করে দিতে শুরু করে। অ্যাসপেন ট্রি, বেরি, উইলো, কটন উড কোনো গাছই এদের অত্যাচারে বেড়ে ওঠার সুযোগ পেত না। বসন্তে গাছপালা গজিয়ে উঠত, কিন্তু শীতকালের মধ্যে এই সব চারা গাছগুলিকে এলকের দল খেয়ে নিত। যখন এদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে, জনগণ এদেরকে শিকার করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে। নেকড়েরা কেবল এল্কদের শিকার করেই খায় না, বরং এল্কদের আচরণকে পরিবর্তন করে। বিজ্ঞানীরা যাকে ইকোলজি অফ ফেয়ার বলে থাকে, মানে শিকারীরা কেবল হত্যাই করে না, বরং শিকারের মধ্যে শিকার হওয়ার ভয় প্রবর্তিত করে। কিন্তু নেকড়ে না থাকায় এল্করা কোনো ভয়ভীত ছাড়াই একই জায়গায় দাঁড়িয়ে ততক্ষণ ডালপালা চেবাতে থাকে যতক্ষণ না সবকিছু শেষ হচ্ছে। ঠিক যেভাবে বাড়িতে বাবা মার অনুপস্থিতিতে বাচ্চারা ফ্রিজ থেকে খাবার খালি করে ফেলে, কিন্তু নেকড়েদের উপস্থিতিতে এল্কদের সর্বদা সতর্ক থাকতে হয়। আক্রমণের হাত থেকে বাঁচতে তাদের একই জায়গায় দাঁড়িয়ে রিল্যাক্স করে গাছ খাওয়ার পরিবর্তে সর্বদা জায়গা পরিবর্তন করতে হয়। 1990 সালের দিকে ইয়েলোস্টোনে সিরিয়াস প্রবলেম দেখা দিতে শুরু করে। এখানের ইকোসিস্টেম ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। ভাল্লুকদের সংখ্যা কমে আসতে থাকে। জনগণ লক্ষ্য করে তাদের আশেপাশে যেসব ছোট ছোট পাখি আর প্রাণীদের দেখতে পেত, তারা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আর একসময় বিউটিফুল মাউন্টেন আর সবুজ গাছপালায় আচ্ছন্ন থাকা ইয়েলোস্টোন যেন শুষ্ক মরুভূমিতে রূপান্তরিত হতে শুরু করেছে। নেচারের হঠাৎ এমন পরিবর্তন দেখে বিজ্ঞানীদের আর বুঝতে বাকি নেই। তারা 100 বছর আগে যেই ভুলটা করেছিল তারই মাসুল আজ তাদের গুনতে হচ্ছে। তাই বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেয় আবারও এখানে নেকড়েদের ফিরিয়ে আনবে। কিন্তু নেকড়েদের ফিরিয়ে আনা কোনো সহজ ডিসিশন ছিল না, কারণ গবাদি পশুর মালিকেরা এর বিরোধিতা করে। তাদের মতে আবারও আগের মতো তাদের প্রাণীর উপর আক্রমণ করতে পারে। শিকারীরাও খুশি ছিল না, কারণ তারা ভেবেছিল নেকড়েদের উপস্থিতিতে সমস্ত এল্করা মারা যেতে পারে, ফলে তাদের শিকারের তালিকায় থাকা ফেভারিট প্রাণীর বিলুপ্ত ঘটবে। জনগণও গুজব রটাতে শুরু করে দেয় সরকার থেকে সুপার ওল্ফ ছাড়ার পরিকল্পনা করছে, স্পেশালি ব্র্যাড ওল্ফ, যারা এল্কের সাথে সাথে মানুষের উপরও হামলা করে থাকে। কিন্তু বিজ্ঞানীরা জনগণের সমস্ত সমস্যার কথা মাথায় রেখে তারা এমন এক প্রজাতির নেকড়েকে এখানে ছাড়ার পরিকল্পনা করে সাধারণ মানুষ আর তাদের গবাদি পশুর কোনো ক্ষতি করে না। আর অনেক চিন্তা ভাবনা করার পর বিজ্ঞানীরা ফাইনালি কানাডিয়ান ওল্ফকে এখানে ছাড়ার পরিকল্পনা করে। জানুয়ারি 1995 সালে তারা কানাডা থেকে 14টা নেকড়ে নিয়ে আসে আর এদেরকে ইয়েলোস্টোনে ছেড়ে দেয়। প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিল হয়তো এরা নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে না, হয়তো এরা মারাও যেতে পারে। কিন্তু কয়েক বছর পর যখন এদের সংখ্যা বাড়তে থাকে, বিজ্ঞানীরা এক আজব পরিবর্তন লক্ষ্য করে। তারা দেখে এল্কদের সংখ্যা যেন ধীরে ধীরে কমে আসছে। তবে এদের সংখ্যা কমে আসার পেছনে নেকড়েদের শিকার দায়ী নয়। আসলে নেকড়েদের ভয়ে এরা তাদের বিহেভকে চেঞ্জ করে ফেলেছে। তারা উপত্যকা গিরিখাতে যাওয়া বন্ধ করে দেয়, এমনকি নদীর
আশেপাশেও এদেরকে আগের মতো আর দেখা যায় না, কারণ জল পান করতে আসার সময় নেকড়েরা দলবদ্ধ হয়ে তাদের উপর হামলা করে থাকে। এর ফলে ওই অঞ্চলের গাছপালাগুলো আবারও বেড়ে উঠতে শুরু করে। বিশেষ করে নদীর ধারে গাছপালা না থাকায় নদীর কিনারা ক্ষয় হতে শুরু করেছিল, কিন্তু ক্রমবর্ধমান গাছপালা নদীর তীরকে স্থিতিশীল করে ভাঙন রোধ করে। আর এভাবেই শুরু হয় ইয়েলোস্টোনের নেচারের ট্রান্সফরমেশন। নদীর তীরবর্তী এলাকায় অসংখ্য গাছ বেড়ে ওঠে, একে একে বিভারের দলও ছুটে আসতে থাকে। 1995 সালে এখানে কেবল একটি মাত্র বিভারের কলোনি ছিল। 2012 সালে এদের সংখ্যা হয়ে দাঁড়ায় 9টা। বর্তমানে এদের অগন্তি কলোনি রয়েছে, যা বিজ্ঞানীরাও গুণে শেষ করতে পারে না। ছোট্ট দেখতে এই প্রাণীগুলি যেন প্রকৃতির ইঞ্জিনিয়ার। এরা তাদের ধারালো দাঁত দিয়ে গাছ কেটে বাঁধ তৈরি করে জলের স্রোতকে কমিয়ে দেয়, আর জলাভূমি জাতীয় এলাকা তৈরি করে সেখানে তারা বাসা বাঁধে। আর এই জলাভূমিগুলো বিভিন্ন প্রজাতির প্রাণী যেমন ব্যাঙ, পাখি, পোকামাকড়, এমনকি ভোঁদরদেরও আকৃষ্ট করে। শুধু তাই নয়, এই বাঁধগুলো মাটি ক্ষয় হওয়া থেকে প্রতিরোধ করে, প্লাস নদীর জলকেও ক্লিন রাখতে সাহায্য করে। নেকড়েদের সংখ্যা বৃদ্ধির কারণে ভাল্লুকদেরও পপুলেশনে একটি বড়সড় চেঞ্জ লক্ষ্য করা যায়, কারণ যখন নেকড়েরা কোনো প্রাণীকে শিকার করে তারা এর সব অংশকেই খায় না, অবশিষ্ট কিছু অংশ রেখে যায়। আর মৃত প্রাণীদের এই অবশিষ্ট অংশগুলোই অন্যান্য প্রাণীদের সাথে ভাল্লুকদের গুরুত্বপূর্ণ ফুড সোর্স হয়ে দাঁড়ায়। তাছাড়া এল্কদের কারণেই বেরি গাছ বেড়ে উঠত না, কিন্তু এল্ক পপুলেশন কমে আসায় বেরি ফলের ঝোপ বেড়ে উঠতে শুরু করে, যা ভাল্লুকদের একটি বড়সড় ফুড সোর্স। শুধু তাই নয়, নেকড়েদের অনুপস্থিতিতে এই অঞ্চলে কায়োটি ছিল টপ ডগ, যাদের কোনো কম্পিটিশন ছিল না, ফলে এদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু নেকড়ে আসার পর এদের সংখ্যা ইয়েলোস্টোনে কমতে শুরু করে, কারণ নেকড়েরা কায়োটিদের পছন্দ করে না। এদের দেখলেই তারা হত্যা করে দেয় অথবা নির্দিষ্ট এলাকা থেকে এদের তাড়াতে শুরু করে। এর ফলে কায়োটিদের সংখ্যা কমে প্রায় 50%-এ চলে আসে। শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এদের সংখ্যা কমার একটি আশ্চর্যজনক সুবিধা রয়েছে। যেমন কায়োটির সংখ্যা কমে আসায় ইঁদুর এবং খরগোশের মতো ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীদের সংখ্যা বাড়তে থাকে। আর ছোট ছোট স্তন্যপায়ীদের সংখ্যা বাড়ার অর্থ বাজ পাখি, পেঁচা, শেয়াল, নেউলদের জন্য আরও বেশি বেশি খাদ্যের মজুদ। একটা সময় ইয়েলোস্টোনে নেকড়েদের অনুপস্থিতিতে এইসব প্রাণীরা বিলুপ্ত হয়ে যাচ্ছিল, কিন্তু নেকড়ের সংখ্যা বাড়ার সাথে সাথে পুরো ফুড চেইন আরও জটিল আর স্থিতিশীল হয়ে ওঠে। নেকড়েদের দল কেবল প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে না, বরং এরা অর্থনৈতিক দিক থেকেও সরকারকে বেনিফিট এনে দেয়। যখন এখানে নেকড়ে ছিল না, জনগণ এই জায়গাটিকে একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট হিসেবে বিবেচনা করত না, কিন্তু নেকড়ের সংখ্যা বাড়ার সাথে সাথে জনগণ এদের দেখার জন্য ভিড় জমাতে শুরু করে। নেকড়েদের দেখার জন্য গোটা বিশ্ব থেকে ট্যুরিস্টরা ইয়েলোস্টোনের আশেপাশের টাউনগুলিতে ভিজিট করতে থাকে। আর এই পর্যটনের কারণেই প্রতি বছর এই টাউনগুলো $35 মিলিয়ন আয় করে থাকে। শুধু তাই নয়, ট্যুরিস্টরা এদের দূর থেকে পর্যবেক্ষণ করার জন্য স্পেশাল ইকুইপমেন্টের উপর হাজার হাজার ডলার ব্যয় করে থাকে। এছাড়াও এল্কের পপুলেশন কমে আসার কারণে গাছের সংখ্যাও বাড়তে থাকে, আর বনাঞ্চল কার্বন ডাই অক্সাইডকে সঞ্চয় করে রাখতে সাহায্য করে, যা ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়াই করার জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ। বিভাগদের দ্বারা পুনরুদ্ধার করা জলাভূমি বন্যা বন্ধ করতেও সাহায্য করে থাকে, আর এগুলো প্রকৃতির জলের স্টোরেজ হিসাবেও কাজ করে থাকে। শুধু তাই নয়, এই নেকড়েগুলো রাস্তা মেরামতের জন্য র্যান্ডম অর্থ ব্যয়ের হাত থেকেও রক্ষা করে থাকে। নদীর তীরে এল্কের সংখ্যা কম ঘোরাঘুরির কারণে বৃক্ষ বেড়ে উঠতে থাকে, যার ফলে মাটির ক্ষয়ও কমে আসে। আর কম ক্ষয় মানে আরও স্টেবল গ্রাউন্ড। এর অর্থ রোড আর ব্রিজ কম রিপেয়ার ছাড়াই বহুদিন লাস্টিং করবে। বন্ধুরা, এই 14টি কানাডিয়ান নেকড়ে কেবল ইয়েলোস্টোনের পরিবেশের ভারসাম্যকে পুনরুদ্ধার করেনি, বরং সংরক্ষণ সম্পর্কে আমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন ঘটিয়েছে। বর্তমানে শুধুমাত্র ইয়েলোস্টোনে প্রায় 600টির বেশি নেকড়ে রয়েছে, আর প্রতি বছর প্রায় 5 লাখ ভিজিটর এদের দেখার জন্য এখানে জমায়েত হয়। এখানের কিছু লোকালরা তো ওল্ফ ওয়াচিং বিজনেসও শুরু করে দিয়েছে। এরা কর্মসংস্থান সৃষ্টি করেছে, নদী পুনরুদ্ধার করেছে, আর গাছপালা ফিরিয়ে এনে দিয়েছে, যা আজ থেকে 100 বছর পূর্বে এদের এই উপকারের কথা তখন কেউ কল্পনা করতে পারেনি।